কন্ডাকশনের যে অংশগুলো আছে আমাদের সিলেবাসে মোটামুটি আমরা কভার করে ফেলছি। আজকে আমরা শুরু করবো হচ্ছে থার্মাল রেডিয়েশন। তোমাদের বইয়ের চ্যাপ্টার বোধহয় চ্যাপ্টার 12। রেডিয়েশনের দুইটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 12, 13। আজকে চ্যাপ্টার 12টা পড়বো আমরা। তো মানে আমরা যে মুডগুলো দেখে আসছিলাম, যে 3 ধরনের মুড, তার মধ্যে মানে যখন কন্ডাকশনের কথা বলি, কন্ডাকশনের জন্য একটা মিডিয়াম লাগে, কনভেকশনের জন্য মিডিয়াম লাগে। আমরা জানি যে থার্মাল রেডিয়েশন উইদাউট মিডিয়াম এই জিনিসটা পসিবল আর কি। এবং মোটামুটি এই রেডিয়েশন প্রসেসটা তোমরা যখন ইন্ডাস্ট্রিয়ালি মেটালার্জিক্যাল ফিল্ডে কাজ করবা, হিটিং, কুলিং, ড্রাইং, মানে পার্টিকুলার এই তিনটার সাথে খুব রিলেভেন্ট থার্মাল রেডিয়েশন। তো এই চ্যাপ্টারের যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে থার্মাল রেডিয়েশনটা জেনারেশনটা হচ্ছে কিভাবে, এবং এই রেডিয়েশনের নেচারটা স্পেসিফিক্যালি আমরা যদি ডিফাইন করতে পারি সেই জিনিসটা, এবং এটা সারাউন্ডিং ম্যাটেরিয়ালের সাথে কিভাবে ইন্টারেক্ট করে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা আর কি। তো ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো আছে সেটা যদি আমরা দেখি, যেমন এখানকার ফিগারটা দেখলে আমরা মোটামুটি এটা বলতে পারি যে আমরা যদি একটা সলিডকে আমাদের একটা সিস্টেমের পার্ট হিসেবে ডিফাইন করে নিই, তো তার মানে সলিডের সাথে সারাউন্ডিংস ইনক্লুডেড, এবং সলিড এবং সারাউন্ডিংস এর মধ্যে ধরে নেওয়া হচ্ছে যে কোনো লিকুইড, ফ্লুইড বলো, গ্যাস বলো, এই ধরনের ইন্টারাকশন নেই, তার ভ্যাকুয়াম। এই ধরনের যদি সিচুয়েশন হয় এবং আমার যে স্টেট ফাংশনটা আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে টেম্পারেচার। সো সলিডের টেম্পারেচারকে আমরা ডিফাইন করতেছি, সারাউন্ডিংস এর টেম্পারেচারকে ডিফাইন করতেছি। এবং যদি এমন হয় যে সারাউন্ডিংস এর টেম্পারেচার থেকে সলিডের টেম্পারেচার বেশি হয়, সেক্ষেত্রে যেটা হবে যে এখানে সাম ফর্ম অফ এনার্জি ট্রান্সফার হবে। যেহেতু আমার এখানে ভ্যাকুয়াম, তার মানে ইন প্রেজেন্স অফ ভ্যাকুয়াম সলিড থেকে সারাউন্ডিংসে যাওয়ার জন্য কন্ডাকশনের জন্য কোনো মিডিয়াম নাই, কনভেকশনের জন্য কোনো মিডিয়াম প্রেজেন্ট নেই। সো অনলি রেডিয়েশন ক্যান বি পসিবল। তো এই যে রেডিয়েশনের হিট ট্রান্সফার যেটা হচ্ছে, যদি আমার এই কন্ডিশনটা থাকে, অর্থাৎ পি সারফেস অফ সলিড গ্রেটার দ্যান ট্রেস সারাউন্ডিং, সেক্ষেত্রে আমরা বলি যে একটা নেট রেডিয়েশন এনার্জি, এটা হিট ট্রান্সফার হবে। এই হিট ট্রান্সফারটার যে ডিরেকশনটা হচ্ছে ফ্রম সারফেস অফ দ্য সলিড, এখান থেকে এটা বের হয়ে যাচ্ছে। তো সারফেস রেডিয়েশন, এটাকে ইমিশন বলি আমরা, ইমিট করছে, এবং এটা যাচ্ছে কোন জায়গাতে, সেটা চলে যাচ্ছে আমার সারাউন্ডিংস। আবার উল্টা হয়ে ধরলে যেহেতু যে কোনো টেম্পারেচার থাকলে আমার রেডিয়েশন হবে, সো রেডিয়েশন সারাউন্ডিং থেকে আসলে রেডিয়েশন হবে, যে রেডিয়েশনটা কোথায় আসতেছে, সলিডে আসতেছে। সো নেট রেডিয়েশন যদি আমরা বের করতে চাই, আমাদের আসলে এই দুইটা সাবস্ট্রাক্ট করতে হবে, অর্থাৎ যেটা বেশি, সলিডের যেহেতু টেম্পারেচার বেশি, it will emit more energy compared to surrounding though. So আমরা যে বলতে পারি যে কিউ রেডিয়েশন, এটা নেট রেডিয়েশন, সেটা ডিরেকশনটা হবে ফ্রম সলিড টু সারাউন্ডিংস। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো যেটা আমরা শুরুতে বলেছিলাম যে কোনো ম্যাটেরিয়াল, এটা সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, এটা ইমিট করবে যদি তার একটা ইন্টারনাল এনার্জির কারণে টেম্পারেচার থাকে। ইন্টারনাল অবশ্যই থাকবে, টেম্পারেচার সেটা ডিরেক্ট করবে। সো আমরা দুই ধরনের ফেনোমেনা আসলে পাই যখন রেডিয়েশন হয়। আমার কথা কি শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। তো রেডিয়েশনের দুইটা ফেনোমেনার মধ্যে একটাকে বলা হচ্ছে ভলিউমেট্রিক ফেনোমেনা, যেটা ফিগার এতে দেখা যাচ্ছে। আমরা যদি 3 ডাইমেনশনাল ফিগারের কথা চিন্তা করি, আমরা যদি একটা গ্যাসিয়াস মলিকুলের কথা বলি বা সেমি ট্রান্সপারেন্ট একটা মিডিয়ামের কথা বলি, তো এই ধরনের যদি আমার স্ফেরিক্যাল শেপের যদি পার্টিকেল থাকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের মধ্যে ধরছি যে এর যে মলিকুলার অ্যারেঞ্জমেন্ট বলো, অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট বলো, যেটাই থাকুক না কেন, তার মধ্যে ইন্টারনাল এনার্জি আছে, তার টেম্পারেচার আছে। সো এই ধরনের যে কোনো হাই টেম্পারেচার গ্যাস বলো, সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম, এখান থেকে রেডিয়েশন ইমিশন হবে। এবং রেডিয়েশনটা ইমিশন হচ্ছে কিভাবে, দেখো যে ইমিশনের যে ডিরেকশনটা কিন্তু সব দিকে বলতে বোঝাচ্ছে যে আমি যদি এটাকে একটা স্ফেয়ার হিসেবে চিন্তা করি, স্ফেয়ারের প্রত্যেকটা ডিরেকশনে হতে পারে। অর্থাৎ আমার ইমিশনের আমি যদি সেন্টার পয়েন্ট আমরা এটাকে ধরি, এই সেন্টার পয়েন্ট থেকে এর চতুর্দিকেই আমার কি হচ্ছে, ইমিশন হচ্ছে। এবং এটা শুধুমাত্র এই প্লেন বরাবর হবে না, আমরা যখন
মানে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, জেনিথ অ্যাঙ্গেল, এই জিনিসগুলো কনসিডার করি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বা ধরো যেভাবে হোক একটা স্ফিয়ারের সব জায়গা থেকে হতে পারে। এবং এই ধরনের রেডিয়েশনকে যখন আমরা বলতেছি এটা বলতেছে একটা ভ্যালোমেট্রিক ফেনোমেনন। আর আমরা যদি ধরো সলিড অথবা লিকুইডের কথা বলি, ইউজুয়ালি সলিড বা লিকুইড যে প্রপার্টি গুলো থাকে, ট্রান্সপোর্ট একটা প্রপার্টি বলে আমরা বলি যেটা বলে ট্রান্সমিসিভিটি, অনেক সময় বলে ওপেক সাবজেক্ট বা ওপেক ম্যাটেরিয়াল। তো একটা সলিড সারফেসের ক্ষেত্রে যেটা হয় যে আসলে মানে সারফেসে আমরা যদি চিন্তা করি যে আসলে স্ফেরিক্যাল শেপে যেরকম ভাবে রেডিয়েশন হয় এখানে হওয়ার কথা, কিন্তু এখানে আরেকটা ফেনোমেনন আমরা আসি পরে আমরা দেখবো, সেটা হচ্ছে অ্যাবজর্পশন। তো যেহেতু অ্যাবজর্পশন হয় তার মানে হচ্ছে যে মানে আমার এই ইন্টারনাল যে সমস্ত মলিকুল আছে যেগুলো আমার সারফেসে নাই, ভিতরে আছে, যেটা আমার এক্সপোজ নাই, সেখান থেকে যে রেডিয়েশন হচ্ছে না তা না, সেখান থেকে রেডিয়েশন হবে, বাট সেগুলো আসলে অ্যাবজর্ব হবে উইদিন সলিড, তার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। শুধুমাত্র সারফেসের যে সমস্ত রেডিয়েশন গুলো হচ্ছে সেই রেডিয়েশন গুলোই ইমিশন হচ্ছে। তো এই ধরনের কেসের ক্ষেত্রে আমাদের যে ডিরেকশন গুলো থাকে, ডিরেকশন গুলো তখন আর পুরো স্ফেয়ারের পুরো জায়গাটা সে কভার করতে পারে না, একটা হেমিস্ফেয়ার অর্থাৎ অর্ধেক স্ফেয়ারের মতন ডিরেকশন গুলো আছে সেই ডিরেকশন পর্যন্ত সে ইমিশন গুলো হয়। এখন এই জিনিসগুলো মানে যখন হবে তখন আমার মিডিয়ামটা লাগবে। মিডিয়ামটা কি? গ্যাসের মধ্যেও হতে পারে, ভ্যাকুয়ামের মধ্যে হতে পারে, আসলে মানে যে কোনো কন্ডিশনে হতে পারে, কিন্তু মানে উইদাউট প্রেজেন্স অফ এনি মিডিয়াম রেডিয়েশন ইজ পসিবল, যেটা অন্য সমস্ত মোড অফ হিট ট্রান্সফার ক্ষেত্রে সম্ভব নয়। তো বলা হচ্ছে যে আমার যে সলিড গুলো আছে, লিকুইড আছে, এখান থেকে বলা হচ্ছে যে আমার কি হবে, মানে রেডিয়েশন ইমিশন হবে, এবং সেটা ইন্টেরিয়র মলিকুল যেটাকে বললাম সেগুলো থেকে হবে, বাট যেগুলো ইন্টেরিয়র মলিকুল থাকছে সেগুলো স্ট্রংলি অ্যাবজর্ব বাই অ্যাডজয়নিং মলিকুলস। So accordingly, radiation that is emitted from a solid or a liquid originates from molecules that are within a distance of approximately 1 micron from exposed surface. অর্থাৎ যে সারফেসটা আমার এক্সপোজ হয়ে আছে ভ্যাকুয়ামের সাথে বা গ্যাসের সাথে, তার 1 মাইক্রন ডেপথ পর্যন্ত মলিকুল আছে, সেখান থেকে যে ইমিশন গুলো হবে সেগুলোই শুধুমাত্র আমার এই সারফেস বাউন্ডারি থেকে আসবে। তো আমাদের এই চ্যাপ্টারে যেগুলো আমরা দেখবো বেশিরভাগই দেখবো যে আমরা এই সারফেস রেডিয়েশন নিয়ে আসলে আলোচনা করবো। আমাদের যে ভলিউমেট্রিক রেডিয়েশন এই জিনিসগুলো নিয়ে আলোচনা খুব একটা এখানে হয়তো হবে না। এখন রেডিয়েশনের মাধ্যমে যে ট্রান্সপোর্ট হচ্ছে, এই ট্রান্সপোর্টের নেচারটা কি? তোমরা যখন ফিজিক্স পড়ে আসছো, মানে ফিজিক্সের যে থিওরি গুলো পড়ে আসছো ফিজিক্সে, ম্যাক্সওয়েলস থিওরি পড়ে আসছো, ম্যাক্স প্ল্যাঙ্কের কনসেপ্ট গুলো পড়ে আসছো। তো ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী আমরা সবগুলোকে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে আমরা অ্যাপ্লাই করি। তো রেডিয়েশনকে আমরা চাইলে ম্যাক্সওয়েলস থিওরি দিয়েও থেকে মানে এক্সপ্লেন করা যায়। সো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে আমরা এটাকে কনসিডার করতে পারি, রেডিয়েশন এনার্জি যে ট্রান্সফার হচ্ছে। এবং এই থিওরিটা আসলে মোটামুটি মানে আমরা যে কাজে ইউজ করি সেটা হচ্ছে রেডিয়েশনের যে ম্যাটেরিয়াল যেগুলো আছে, ম্যাটেরিয়াল থেকে যে রেডিয়েশন হচ্ছে সেই রেডিয়েশনের প্রপার্টি গুলোকে আমরা প্রেডিক্ট করার জন্য এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরাম এই জিনিসটা অ্যাপ্লাই করি। একই সাথে ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি অ্যাপ্লাই করার ব্যাপার আছে। ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি মানে হচ্ছে আমার ধরে নিই যে আমরা একটা ফোটন আকারে আমার হচ্ছে মানে কোয়ান্টাম অফ এনার্জি ট্রান্সপোর্ট হবে। তো যখন আমাদের এই এনার্জি রেডিয়েশনের যে ম্যাগনিটিউড কমপ্লিট করতে হয় তখন আমরা এই প্রসেসে যাই। 1 মিনিট। সরি, আবার শুরু করছি। তো ম্যাক্সওয়েল থিওরি আমরা ইউজ করতে পারি, ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি দুইভাবে আমরা রেডিয়েশনের যে কনসেপ্ট গুলো এগুলোকে আমরা ডিসক্রাইব করি, এবং যেটা যখন সুবিধা হয় সেভাবে আমরা করার চেষ্টা করি আর কি। তো রেডিয়েশন এনার্জির যে আমরা মানে ডিফাইন করতে গেলে যেটা হয় যে এটার যেটার উপর ভ্যারিয়েবল সেটা হচ্ছে মানে বলতে পারো যে ল্যামডা। যেহেতু আমরা মানে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে যাও, ওয়েভ মানে হচ্ছে এটার ফ্রিকোয়েন্সিটা তোমার লাগবে অথবা ওয়েভলেন্থ দিয়ে আমরা ডিফাইন করি। তো যদি আমরা মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের স্পেকট্রামটা দেখো,
মানে ওয়েভলেন্থের যে ভ্যারিয়েশন, 10⁻⁵ থেকে 10⁻⁴ পর্যন্ত আমার আসলে বিভিন্ন ধরনের আমরা ওয়েভ ডিফাইন করে থাকতেছি, যেটা একদম নিচের দিকে আছে গামা রে, আর একদম উপর দিকে গেলে মাইক্রোওয়েভ, এবং ইন বিটুইন আরো কিছু বিভিন্ন ধরনের এক্সরে, আলট্রাভায়োলেট, থার্মাল রেডিয়েশন, বলো ইনফ্রারেড, বিভিন্ন ধরনের রেডিয়েশন। তো থার্মাল রেডিয়েশনের মধ্যে যে অংশ আমরা কভার করি সেটা হচ্ছে এই 10⁻⁻1 থেকে 100 মাইক্রন, অর্থাৎ মানে 0.1 থেকে 100 মাইক্রন, এই রেঞ্জের মধ্যে যে সমস্ত ওয়েভলেন্থ গুলো আছে, শুধুমাত্র সেই ওয়েভলেন্থের এনার্জি গুলোই আসলে থার্মাল রেডিয়েশন হিসেবে কনসিডার। অন্যান্য গুলো আসলে থার্মাল রেডিয়েশনের মধ্যে পড়ে। এই থার্মাল রেডিয়েশনের মধ্যে তার মানে তোমার খেয়াল করে দেখো, আমাদের যে ভিজিবল যে মানে লাইট যেটা আছে, এটা শুরু মোটামুটি ধরতে পারো 0.4 থেকে 0.7 মাইক্রন পর্যন্ত। এই পুরোটাই আমার এই থার্মাল রেডিয়েশনের মধ্যে আছে। ইউভি যেটা আছে, ইউভির মানে যেটা আপার লিমিটের যে কিছু অংশ, দিস উইল বি ইনক্লুডেড ইন থার্মাল রেডিয়েশন। আর ইনফ্রারেড যেটা আছে সেটা হয়ে যাবে আমার এই থার্মাল রেডিয়েশনের মধ্যে। বাদ বাকিগুলো যদি আমার ওয়েভলেন্থ থেকেও থাকে, এই সমস্ত এনার্জি যদি আসেও, এগুলোর ম্যাগনিটিউড আসলে 0। এখন আরো যে জিনিসটা বলা হয় যে আমাদের রেডিয়েশনটা সারফেস থেকে ইমিশন হচ্ছে, মানে এটা মানে ভ্যারিয়েশনটা কিভাবে, একটা হচ্ছে যে ওয়েভলেন্থ চেঞ্জ হওয়ার সাথে সাথে এটার যে ম্যাগনিটিউড থার্মাল রেডিয়েশন, দিস উইল ভ্যারি। এবং ভ্যারিটা কিভাবে হচ্ছে, আমরা যদি ওয়েভলেন্থের স্পেকট্রামটা দেখি, যে আমার থার্মাল রেডিয়েশন আসলে বলতে পারো, আমরা একটু আগে দেখলাম স্টার্ট হচ্ছে 0.1 মাইক্রন থেকে 100 মাইক্রন পর্যন্ত। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়েভলেন্থের জন্য আমরা বলি যে দেয়ার মে বি, এবং বেশিরভাগ তাই হয়, যে ম্যাগনিটিউড গুলো দেখবা যে মনোক্রোমেটিক রেডিয়েশন ইমিশন যেটা, সেটা আসলে এক না, বিভিন্ন ওয়েভলেন্থ ফাংশন বিভিন্ন। এবং এই যে এই ডিস্ট্রিবিউশনের যে নেচারটা, এটাকে আমরা বলি স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন। সো আমরা যখন মানে কোয়ান্টিফাই করবো, তখন দেখবো যে আমরা এই টার্মটা খুব ইউজ করবো, স্পেকট্রাল রেডিয়েশন, আর একটা বলবো টোটাল রেডিয়েশন। স্পেকট্রাল মিনস ফর অনলি ওয়ান ওয়েভলেন্থ। আমরা বলতে পারি যে 100 মাইক্রন যে ওয়েভলেন্থ আছে, সেটার জন্য কতটুকু আমার ইমিশন হচ্ছে, সেটা হচ্ছে আমার স্পেকট্রাল রেডিয়েশন। বাট আমরা যদি টোটাল রেডিয়েশনটাকে, অর্থাৎ পুরোটাকে আমরা সামেশন করে নিয়ে আসি, দ্যাট উইল গিভ ইউ দ্য টোটাল রেডিয়েশন। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে আমার যে সারফেস থেকে যখন রেডিয়েশন হচ্ছে, আমরা একটু আগে বলে আসলাম যে রেডিয়েশনটা যখন হয়, রেডিয়েশনের ডিরেকশনটা কিরকম। সারফেস থেকে সারাউন্ডিংস, হ্যাঁ, সারফেস থেকে সারাউন্ডিংস এ, রাইট। কিন্তু মানে সারফেস সব দিকেই হয় ডাইরেকশনাল, সব দিকে, রাইট। এবং এই দিকগুলো আসলে একটা টোটাল, মানে আমি যদি একটা 3 ডাইমেনশনাল একটা স্ফিয়ার রাখি, তার হাফ স্ফিয়ার অর্থাৎ হেমিস্ফিয়ারের যতগুলো ডিরেকশন হয়, সব ডিরেকশনে আসলে কভার করে, তাই তো। এখন এই যে ডিরেকশনে কভার হচ্ছে, যখন বলা হচ্ছে প্রত্যেকটা ডিরেকশনে ইমিশনের যে ম্যাগনিটিউড, এটা আসলে সমান। এখানে যদি খেয়াল করে দেখো, যে এই সারফেস থেকে ধরলাম, এখান থেকে যদি ইমিশন হয়, এটা হচ্ছে একদম সরাসরি যেটা নর্মাল ডিরেকশন। এখানে থিটার ভ্যালু আমরা ধরতে পারি যে নর্মালের সাথে 0 ডিগ্রি। আবার যেটা হতে পারে, এই এই ডিরেকশনের সাথে থিটার ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, একটা পর্যায়ে গিয়ে তোমার 90 ডিগ্রি হতে পারতো। অর্থাৎ আমার এই ডিরেকশন বরাবরও কিন্তু আসলে, বা এই ডিরেকশন বরাবরও ইমিশন হতে পারে। কিন্তু এই ইমিশনের ডিরেকশন যেটাই হোক না কেন, ডিরেকশনের সাথে সাথে আমার ম্যাগনিটিউডও চেঞ্জ হচ্ছে। তো এই যে ডিস্ট্রিবিউশন যেটা, অর্থাৎ ডিরেকশন ওয়াইজ ম্যাগনিটিউড অফ রেডিয়েশন, এটাকে আমরা বলি ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। তো তার মানে আমার যদি পার্টিকুলার থিটার একটা ভ্যালু দেওয়া থাকে, তো থিটার একটা ভ্যালুর জন্য আমরা যে ইমিশনটা পাচ্ছি, সেটা বলতে পারবো একটা পার্টিকুলার ডিরেকশনের জন্য। আর যদি প্রত্যেকটা ডিরেকশনকে আমরা সামেশন করি, তখন আমরা পাবো আসলে টোটাল ইমিশন। তো এই জন্য মানে খেয়াল করে দেখবা যে আমরা যখন ক্যালকুলেট করতে যাবো, আমাদের মানে যখন টোটাল রেডিয়েশন আমরা সাম আপ করতে হয়, তখন যেটা করতে হয়, পার্টিকুলার কোনো একটা ওয়েভলেন্থে আমরা সিলেক্ট করি, সেই ওয়েভলেন্থে আমরা সবগুলো ডিরেকশনকে আমরা কভার করি। তো তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থে টোটাল ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন। আর এইভাবে যদি প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য আমরা আলাদা আলাদা করে বের করি, তখন যেটা পাবো সেটা হচ্ছে টোটাল রেডিয়েশন। টোটাল রেডিয়েশনের মধ্যে আমার স্পেকট্রালটা কমপ্লিটেড হবে বা অ্যাকুমুলেটেড হবে, সবগুলো ডিরেকশনও অ্যাকুমুলেটেড।
এরপরে যেটা আছে মানে রেডিয়েশনের কনসেপ্ট গুলো, তার মধ্যে হচ্ছে যে মানে একটা সারফেস থেকে যখন আমার রেডিয়েশন হচ্ছে কি কি ফেনোমেনা এখানে থাকে। তো সারফেসের আমরা যদি এটাকে আমরা একটা সারফেস হিসেবে কাউন্ট করি, আমার এটা ইন্টারফেস। তো ইন্টারফেসের সাথে যে মিডিয়াটা আছে সেটা ভ্যাকুয়াম, তার পাশে ধরলাম যে কিছুটা ডিস্টেন্স আমরা একটা সারাউন্ডিং স্পেস। তো তার মানে আমরা শুরুতেই দেখছিলাম যে রেডিয়েশন যখন হবে সারাউন্ডিং থেকেও রেডিয়েশন এই আমার যে বডি নিয়ে কাজ করছি বা যে সারফেস নিয়ে কাজ করছি সেখানে আসবে, আর যে সারফেসটা আছে সেখান থেকে তো অবশ্যই আমার কিছু ইমিশন হবে। তো আমরা যদি সারাউন্ডিংস থেকে যে রেডিয়েশনটা আসতেছে সেটা নিয়ে আমরা কাজ করি, বলতেছে when radiation is incident upon a semi transparent medium, অর্থাৎ আমরা মিডিয়ামটাকে ধরতেছি মানে ওপেকও না বা ট্রান্সপারেন্টও না কমপ্লিট, এটা একটা সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো এই ধরনের মিডিয়ামের উপরে যদি আমার একটা সারাউন্ডিংস থেকে রেডিয়েশন ইনসিডেন্ট হয়, তো যখনই ইনসিডেন্ট হচ্ছে একটা সারফেসের উপরে, আমরা একটা সারফেসকে আগে কিন্তু ডিফাইন করে নিচ্ছি যে আমার সারফেস হচ্ছে এটা, এর সারাউন্ডিংস ডিফাইন করছি। তো আমাদের সারাউন্ডিংস থেকে সারফেসের উপরে যে অংশটুকু রেডিয়েশন ইনসিডেন্ট হচ্ছে সেটাকে আমরা ডিফাইন করি অ্যাজ ইরেডিয়েশন। এটাকে আমরা ডিফাইন করতেছি সিম্বল দিয়ে জি। জি মিনস ইরেডিয়েশন। এই ইরেডিয়েশনটা হচ্ছে সারাউন্ডিংস থেকে আমাদের যে যে সারফেসটা আছে সেই সারফেসের উপর, দ্যাট ইজ জি, ইরেডিয়েশন। এই ইরেডিয়েশন যেটা হচ্ছে, এই ইরেডিয়েশনের থেকে যখন রেডিয়েশনটা এখানে আসতেছে যে তিনটা ফেনোমেনা হয়, তার একটা বলা হচ্ছে রিফ্লেকশন, একটা হচ্ছে অ্যাবজর্পশন, আর একটা ট্রান্সমিশন। এই তিনটা ফেনোমেনা মেবি পসিবল যদি আমি সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম নিয়ে কাজ করি। আমি যদি ওপেক মিডিয়াম নিয়ে কাজ করি তখন আসলে কোনটা আর থাকবে? আমরা যদি বলি যে আমার মিডিয়ামটা সেমি ট্রান্সপারেন্ট না হয়ে ওপেক মিডিয়াম, ওপেক মিডিয়ামের ক্ষেত্রে আসলে ট্রান্সমিশনটা কতটুকু হবে এটা বলা যাবে? ট্রান্সমিশন জিরো হবে, জিরো হয়ে যাবে, ট্রান্সমিশন জিরো হয়ে যাবে। আবার আমি যদি পুরাটাই বলতাম যে ট্রান্সপারেন্ট, সেক্ষেত্রে আসলে আর মানে এখানে তোমার ওই রিফ্লেকশনের ব্যাপারগুলো থাকতো না হয়তো, বা ওগুলো কম থাকতো, ট্রান্সমিশনটা হয়তো অনেক বেশি আর এনি হাউ। তো আমরা আসলে সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াম নিয়ে আমরা কাজ করি বেশি। সো সেমি ট্রান্সপারেন্ট মিডিয়াতে তিনটাই পসিবল। এখানে তার মানে একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যে প্রপার্টি গুলোকে ডিফাইন করি ফর রেডিয়েশন, একটা বলা হয় রিফ্লেক্টিভিটি, যেটা বলতেছি রো। এটা হচ্ছে ইরেডিয়েশন, যেটা হচ্ছে টোটাল ইরেডিয়েশন একটা ফ্র্যাকশন। আমার যেটা হবে এই সারফেসের এই ইন্টারফেসে এসে সে রিফ্লেক্ট হয়ে চলে যাবে, অর্থাৎ ভিতরে আর তার কোনো ক্রিয়াকলাপ নাই বা কোনো অ্যাকশন নেই, সেটা পুরোটা রিফ্লেক্ট হয়ে যাবে। এই যে পোর্শনটুক, দ্যাটস কল্ড রিফ্লেক্টিভিটি বা রিফ্লেকশন। তো কিছু অংশ যেটা হবে এই রেডিয়েশনের মলিকুলগুলো অ্যাবজর্ব করে নেবে, এবং সেটাকে আমরা বলতেছি জি অ্যাবজর্ব। এই জি অ্যাবজর্বটার কি, অ্যাবজর্বটিভিটিকে আমরা ডিফাইন করতেছি ফ্র্যাকশন অফ ইরেডিয়েশন দ্যাট ইজ অ্যাবজর্ব, এটার সিম্বল হচ্ছে আলফা। আর ট্রান্সমিসিভিটি যেটা টাউ, সেটা হচ্ছে এই জি এর যতটুকু ফ্র্যাকশন আমার কোনো রকমের ইন্টারাকশন ছাড়া সরাসরি এটা থেকে বের হয়ে যাচ্ছে, বা জি ট্রান্সমিশন যেটা। সো এটা হচ্ছে আমার টাউ। তার মানে আমার টাউ সমান হচ্ছে জি ট্রান্সমিশন ডিভাইডেড বাই জি। আমি যদি রো কে ডিফাইন করি, রো সমান হচ্ছে জি রিফ্লেকশন ডিভাইডেড বাই জি। আর অ্যাবজর্বটিভিটি আলফা যেটা, সেটা হচ্ছে জি অ্যাবজর্পশন ডিভাইডেড বাই জি। তার মানে আমি যদি মানে জি কে ডিস্ট্রিবিউট করি, যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে জি সামেশন অফ জি রিফ্লেকশন, জি অ্যাবজর্পশন এবং জি ট্রান্সমিশন। এবং এটা যদি ট্রু হয়, দ্যাট মিনস আমার রো, আলফা আর টাউ এই তিনটা সামেশন হয়ে যাবে 1। তো আমার রেডিয়েশন সারফেস থেকে আমরা এই কয়েকটা ফেনোমেনা আমরা পাচ্ছি। এখন ওপেক মিডিয়ামের জন্য আমরা একটু আগে বললাম যে ট্রান্সমিশন অর্থাৎ টাউ এর ভ্যালুটা 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমার রো আর আলফা এই দুইটাই শুধুমাত্র প্রেজেন্ট থাকবে এবং এই দুইটা সামেশন হয়ে যাবে 1। এটার সাথে সাথে যেটা হয় যে আমরা আরেকটা ফাংশন আমরা এখানে ডিফাইন করি, একটা সেটা হচ্ছে যে আমার ইরেডিয়েশন হচ্ছে এখান থেকে কিছু অংশ রিফ্লেকশন হচ্ছে, অর্থাৎ সারফেস থেকে ইরেডিয়েশন একটা পোর্শন রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, দ্যাট ইজ ডি রিফ্লেকশন। এট দ্য সেম টাইম, ডিউ টু ইন্টারনাল এনার্জি অফ দি সলিড ম্যাটেরিয়াল, এখান থেকে কিন্তু ইমিশনও হবে।
তাই না? আমরা জানি যে ইমিশন সমান কি সিগমা PS টু দি পাওয়ার 4, আর যদি ইমিসিভিটি থাকে ব্ল্যাক বডি না হয় তার সাথে আমার ইমিসিভিটি একটা টার্ম থাকে। তো এই যে সারফেস থেকে যে ইমিশন হচ্ছে, এই ইমিশনটা কিন্তু ইরেডিয়েশনের সাথে কোনো এর মানে রিলেশনশিপ নেই। আছে এক অর্থে যে আমার অ্যাবজর্পশন হচ্ছে, যখন অ্যাবজর্পশন হওয়ার সাথে সাথে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে এটার ইমিশনের অ্যামাউন্টও বেড়ে যাবে। বাট রিফ্লেকশন এবং ইমিশন এই দুটা কমপ্লিটলি দুটো ভিন্ন ফেনোমেন। তার মানে আমার সারফেস থেকে যখন রেডিয়েশন বের হয়ে যাচ্ছে, আসলে both this phenomena will occur. So G reflection, emission separately দুটোই বের হবে, এবং এই দুইটার যে সামেশন অর্থাৎ E emission plus G reflection, এই দুইটা সামেশনকে আমরা বলি রেডিওসিটি, দ্যাট ইজ কল্ড Z. সো টার্ম রেডিওসিটি, যেটা ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার অফ এ সারফেস অ্যাকাউন্টস ফর অল দ্য রেডিয়েন্ট এনার্জি লিভিং দ্য সারফেস। সো আমরা J কে বলতে পারি E আর G রিফ্লেকশনের সামেশন। তো G রিফ্লেকশন মানে হচ্ছে রো ইন্টু G reflectivity times total irradiation. তার মানে নেট রেডিয়েটিভ ফ্লাক্স ফ্রম এ সারফেস যদি আমরা বলি, অর্থাৎ এই সারফেস থেকে নেট রেডিয়েটিভ ফ্লাক্স কতটুকু, এখান থেকে রেডিয়েশন ইনসিডেন্ট হচ্ছে, আবার কিছু বের হয়ে যাচ্ছে। তো যতটুকু আমার বের হয়ে যাচ্ছে সেখান থেকে যদি ইনসিডেন্ট রেডিয়েশন যেটা জি এটা বিয়োগ দিই, সেটাই আমি পাবো হচ্ছে আমার নেট রেডিয়েটিভ ফ্লাক্স কিউ ডাবল প্রাইম রেডিয়েশন। এটা আমরা ডিফাইন করতে পারি কিউ ডাবল প্রাইম রেডিয়েশন সমান সমান যে যেটা কি রেডিওসিটি মাইনাস জি। না বুঝলে একটু বললো তোমাদের, বা না শুনতে পারলে আমাকে জানাও। তো এটা হচ্ছে আমার নেট রেডিয়েটিভ ফ্লাক্স ইউ ডাবল প্রাইম রেডিয়েশন। তার মানে জে মাইনাস জি কে যদি আমি আরো এলাবোরেটলি লিখি, জে সমান হচ্ছে ই প্লাস রো জি। আর আমরা যদি এই দুইটা টার্মকে আমরা একসাথে নিয়ে আসি, আমরা চাইলে এটাকে ওয়ান মাইনাস রো ফর্মেও নিয়ে যেতে পারি। এবং আমরা যেহেতু এটা একটা ওপেক মিডিয়ামের কথা বলি, ওয়ান মাইনাস রো মানে হচ্ছে ওয়ান মাইনাস রো আলফা। সো আমরা বলতে পারি যে কিউ ডাবল প্রাইম রেডিয়েশন সমান হচ্ছে ইপসিলন সিগমা টিএস টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ইমিশন থেকে আসতেছে, আর মাইনাস আলফা ইনটু জি, এটা হচ্ছে আমার নেট রেডিয়েটিভ হিট ফ্লাক্স। তো তার মানে আমরা যদি রেডিয়েশনকে কনসিডার করি, আমরা চার ধরনের আসলে রেডিয়েশন ফ্লাক্স পাই। একটা হচ্ছে ইমিসিভ পাওয়ার, দ্যাট ইজ ই, rate at which radiation is emitted from a surface per unit area, এটা আমার ম্যাগনিটিউড হচ্ছে এরকম। একটা বলা হচ্ছে ইরেডিয়েশন, rate at which radiation is incident upon a surface per unit area, এবং এটার কিছু অংশ রিফ্লেকশন হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে, ট্রান্সমিশন হতে পারে। আমি যদি একটা ওপেক সারফেস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার এই রেডিওসিটি আসবে যে হচ্ছে রেট অ্যাট হুইচ রেডিয়েশন লিভস এ সারফেস পার ইউনিট এরিয়া, এবং ওপেক সারফেসের জন্য আমরা বলতেছি J ইজ ইকুয়ালস টু E প্লাস রো জি। আর একটা হচ্ছে নেট রেডিয়েটিভ ফ্লাক্স কিউ ডাবল প্রাইম রেডিয়েশন, দ্যাট ইজ ইকুয়ালস টু J মাইনাস G, নেট রেট অফ রেডিয়েশন লিভিং এ সারফেস পার ইউনিট এরিয়া। এবং ওপেক সারফেসের জন্য আমরা এই ইকুয়েশন দিয়ে এটা করতে পারি। এই চারটা যে ফ্লাক্স, এটা কি বোঝা যাচ্ছে? তোমাদের এক্সারসাইজের অঙ্ক বলো বা তোমাদের প্রবলেম যদি দেওয়া হয়, মানে এই জিনিসগুলো আসলে ফ্রিকুয়েন্টলি ইউজ করতে হবে, এবং একটার সাথে আরেকটা গুলায় ফেলাটা তোমাদের জন্য খুব প্রবলেমেটিক হবে। সো প্রত্যেকটাই কনসেপচুয়ালি তোমাদের বুঝতে হবে যে একটা আরেকটা থেকে কিভাবে আলাদা। মোটামুটি ক্লিয়ার মোটামুটি সবার, আশা করি। এরপরে যদি আমরা রেডিয়েশন ইন্টেন্সিটির কথা বলি, রেডিয়েশন ইন্টেন্সিটিটা আসলে কি? রেডিয়েশন যেটা আমার সারফেস থেকে বের হয়ে যাচ্ছে, এটা আমরা বলতেছিলাম যে ইট ক্যান প্রোপাগেট ইন অল ডিরেকশন, সব ডিরেকশনে ছড়িয়ে যেতে পারে। রেডিয়েশন ইনসিডেন্ট আপন আ সারফেস মে কাম ফ্রম ডিফারেন্ট ডিরেকশন। একইভাবে রেডিয়েশন যেটা তোমার সারফেসের ভিতরে এসে ইনসিডেন্ট হচ্ছে, রেডিয়েশন হচ্ছে, সেটা ফ্রম ডিফারেন্ট ডিরেকশন কিন্তু আসতে পারে। তো এই যে ডিরেকশনাল এফেক্ট যেটা আছে, এইটা হচ্ছে আমার নেট রেডিয়েটিভ হিট ট্রান্সফার যদি আমরা ক্যালকুলেট করতে চাই, ক্যালকুলেট করার জন্য এই কনসেপ্টটা আসলে আমাদের এলাবোরেটলি বুঝতে হবে, এবং এটাকে আমরা বলি রেডিয়েশন ইন্টেন্সিটি দিয়ে আমরা এটাকে কভার করতে। তো রেডিয়েশন ইন্টেন্সিটি যদি আমরা মানে এটা কনসেপচুয়ালি বুঝতে চাই, আমাদের যে জিনিসটা লাগবে, আমাদের হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এই কনসেপ্টটা আগে ঠিক করে নিতে হবে। তো
আমরা যে মানে একটা প্লেন যদি একটা নিই, ধরো 2 ডাইমেনশনাল প্লেন, এই ধরনের একটা জিনিস নিলাম। এখানে প্লেনার অ্যাঙ্গেল যদি আমরা বলি, প্লেন অ্যাঙ্গেল সেটা কিরকম? আমরা যদি একটা অরিজিন থেকে আর রেডিয়াস ডিস্টেন্সে আমরা ধরি যে একটা কার্ভ সারফেস আছে, এবং কার্ভ সারফেসের টোটাল যে আমার মানে লেন্থ বলো, সেই লেন্থটা যদি আমরা বলি যে ডিএল, সেক্ষেত্রে আমরা বলি যে এই যে অ্যাঙ্গেল যেটা হচ্ছে, অর্থাৎ এই ডিএল টোটাল কার্ভ সারফেস যেটা আছে, কার্ভ লেন্থ, এই লেন্থটা অরিজিনেটে যে প্লেন অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, দ্যাট ইজ ডি আলফা, ইট উইল বি ইকুয়াল টু ডিএল বাই আর। তাই তো? এটা জিওমেট্রিতে তোমরা পড়ে আসছো। এখন আমরা যখন একটা 3 ডাইমেনশনাল ফেজে আসি, সেখানে যদি আমরা একটা সলিড অ্যাঙ্গেলের কথা বলি, সলিড অ্যাঙ্গেলটা কিরকম? সলিড অ্যাঙ্গেলটা এরকম যে আমি যদি একটা সারফেস এরিয়া নেই, দ্যাট ইজ কল্ড ডি এ, নর্মাল এরিয়া। নর্মাল কার সাপেক্ষে আমার কোন একটা অরিজিন আছে, এই অরিজিন থেকে এই যে ডিরেকশন যেটা আছে, এই ডিরেকশনের সাথে এটা নর্মাল, তাই তো? তো এই ধরনের যদি একটা মানে জিওমেট্রিক্যাল শেপ থাকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, সেটাকে বলতে সলিড অ্যাঙ্গেল। এই সলিড অ্যাঙ্গেলটা কিরকম? সলিড অ্যাঙ্গেলটাকে ডিফাইন করা হচ্ছে এইভাবে, সলিড অ্যাঙ্গেলটা হবে যে সারফেস এরিয়া, যে নর্মাল সারফেস এরিয়া যেটা আছে, এটাকে যদি আমরা এই সারফেসের মানে মিড পয়েন্ট থেকে যদি আমরা অরিজিন ধরি, এটার যে রেডিয়াল ডিস্টেন্স যেটা আছে, এটা দিয়ে যদি এটার আর স্কোয়ার দিয়ে যদি ভাগ দিই, অর্থাৎ ডিএন বাই আর স্কোয়ার দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমরা এই সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ যেটাকে বলা হয়, এই জিনিসটা পাবো। তো ঘনকোণ জিনিসটা কনসেপ্টটা যদি দেখো, মানে ঘনকোণটা আসলে কোথায়, মানে এই এখান থেকে শুরু করে এখানে, অর্থাৎ আমি যদি এই সারফেস এরিয়াটা চিন্তা করি, অর্থাৎ এইখান থেকে ডিস্টেন্স যদি আমি এতটুকু ধরি, এখানকার জন্য সারফেস এরিয়া দেখো কতটুকু, এতটুকু। অর্থাৎ আমার রেডিয়াস কমতেছে, সারফেস এরিয়াও কিন্তু কমে যাচ্ছে। আমি যদি যত আমার রেডিয়াস বাড়াচ্ছি, আমার সারফেস এরিয়া বাড়তেছে, তার মানে আমার মানে এই যে এই অংশটুকু আছে, আর যেটা আছে আমার, এটাকে আমরা বলতে পারি যে একটা মানে ঘনক বলতে পারো। আমরা যে আমরা যদি ধরো মানে কাগজ দিয়ে একটা ঠোঙা বানাও, ওই ধরনের একটা জিনিস। তো এর ভিতরের সবগুলো ডিরেকশন বা সবগুলো অংশ কভার করবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলের ভিতরে কতটুকু তোমার ডিরেকশন কভার হচ্ছে, তো এটা হচ্ছে আমার সলিড অ্যাঙ্গেল। তো এখন যখন রেডিয়েশনটা আমরা বলি যে রেডিয়েশন একটা সারফেস থেকে হয়, আমরা বলতেছিলাম যে এটা আসলে সব ডিরেকশনে যেতে পারে। ডিরেকশনটাকে আমরা কিভাবে আসলে ডিফাইন করব? পার্টিকুলার একটা ডিরেকশন নিয়ে যদি আমি কাজ করতে চাই, সেই ডিরেকশনটাকে আমরা ডিফাইন করতে পারি কিভাবে, তাই তো? বলা হচ্ছে এখানে ফিগারটা দেখো, ফিগার 12.6 সি, যেটা ইমিশন অফ রেডিয়েশন ফ্রম এ ডিফারেন্সিয়াল এরিয়া DA1, অর্থাৎ আমার রেডিয়েশনটা হচ্ছে এই DA1 সারফেস থেকে। সারফেস বডি যদি বলি, আসলে অনেক বড় একটা বডি, সারফেস এরিয়া হচ্ছে একটা বড় এরিয়া, তার একটা ক্ষুদ্র অংশ নিয়ে আমরা বলতেছি DA1টা হচ্ছে আমার এই সারফেস এরিয়া। এই সারফেস এরিয়া থেকে আমার যখন ইমিশনটা হচ্ছে, ইমিশনের ডিরেকশনটা দেখো, এই দিকে ডিরেকশন হচ্ছে, অর্থাৎ এই রেড অ্যারো যেটা আছে, এই ডিরেকশন বরাবর ইমিশন রেডিয়েশন হচ্ছে। তো এই ডিরেকশনটাকে আমরা কিভাবে আসলে ডিফাইন করতে পারি? বলা হচ্ছে emission of radiation from a differential area DA1 into a solid angle d omega subtended by normal area DAN at a point on DA1। অর্থাৎ আমার অরিজিনেট হচ্ছে এই DA1 থেকে, তার একটা পয়েন্টকে আমরা ডিফাইন করলাম, এই পয়েন্ট থেকে আমার যাচ্ছে, যখন যাচ্ছে আমরা বলতেছি যে একটা খুব ছোট একটা সলিড অ্যাঙ্গেল বরাবর এই ডিরেকশনটা প্রপাগেট করছে, দ্যাট ইজ DAN। এটার মিড পয়েন্ট আমরা ধরলাম যে এই বরাবর সে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মানে এই অরিজিন হয়ে বের হয়ে যাওয়ার সময় যে সারফেস এরিয়াটা আসতেছে, সেই সারফেস এরিয়াটা একটা নর্মাল এরিয়া এই ডিরেকশনের সাথে, সেটা আমরা বলতেছি DAN। এই এরিয়া দিয়ে সে সাবটেন্ডেড বা আবদ্ধ, তাই তো? এখন এই ডিরেকশনটাকে যদি আমরা একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমাদের যে জিনিসটা লাগবে দেখো, আমরা ধরতেছি যে আমার এখানে কোঅর্ডিনেট সিস্টেম XYZ কোঅর্ডিনেট এর সাথে আমরা এটা যে আমাদের পোলার অ্যাঙ্গেল, সেই জিনিসগুলো যদি ইনকর্পোরেট করে নিয়ে আসি, তার মানে XY প্লেন বরাবর আমরা যে অ্যাঙ্গেলটাকে আমরা ডিফাইন করি, সেটাকে আমরা বলি আসলে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই।
আর এক্স ওয়াই প্লেনের যে নর্মাল ডিরেকশন জেড, এই জেড ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি জেনিথ অ্যাঙ্গেল থিটা, তাই তো? আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার রেডিয়াল ডিস্টেন্স। তো রেডিয়াল ডিস্টেন্সটা আমার এই অরিজিনেট থেকে যতটুকু যাচ্ছে, তো আমার যেহেতু আমার অরিজিনেট করতেছে এইখানে, এই অরিজিনেট করতেছে এক্স ওয়াই প্লেনে, সো এই প্লেন থেকে আমার যাবে কোন দিকে, এই বরাবর। সো আমার ফাইনাল পয়েন্ট হচ্ছে এটা, এবং এটাকে তখন আমরা বলতে পারি যে এই তিনটা ভ্যারিয়েবল দিয়ে আমরা ডিফাইন করে দিতে পারি এই পয়েন্টটা, দ্যাট ইজ আর, থিটা এন্ড ফাই। আর হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, ফাইটা হচ্ছে আমার জেনিথ অ্যাঙ্গেল, সরি থিটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল, আর ফাই হচ্ছে আজিমুথ অ্যাঙ্গেল। এটুকু কি বোঝা যাচ্ছে? এই দুইটা ফিগার দেখে বোঝা যায়? জি স্যার। ওকে, তো তার মানে আমরা এই ডিরেকশনকে যখন একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এভাবে আমরা ডিফাইন করে দিচ্ছি উইথ রেসপেক্ট টু থিটা এন্ড ফাই, তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে এই যে এরিয়া যেটা আছে, এরিয়া ডিএন through which radiation passes subtends a differential solid angle d omega when viewed from point DA1. আমি যদি এখান থেকে দেখি তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা একটা সলিড অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, দ্যাট ইজ ডি ওমেগা। এখন আমরা এই ডি ওমেগাকে যদি ম্যাথমেটিক্যালি আমরা ডিফাইন করি, মানে আমরা যদি স্ফেরিক্যাল সিস্টেমটাকে পুরোপুরি ড্র করি, অর্থাৎ আমার এক্স ওয়াই প্লেন বরাবর আমরা ধরে নিচ্ছি যে আমার মানে আমার যে এই DA1 এটাকে যদি আমরা মানে কি বলবো এটাকে ড্র করি, আলটিমেটলি যদি এটা মানে সার্কুলার শেপ দেখা যাচ্ছে, আমরা যদি ধরো ডিফাইন করতে চাই উইথ রেসপেক্ট টু রেডিয়াস ডি ফাই ডি আর ডি থিটা, সেক্ষেত্রে দেখবো যে একটা রেক্টাঙ্গুলার শেপের মতো থাকবে। ঠিক একটা এক্স্যাক্টলি রেক্টাঙ্গুলার শেপ বলা যাবে না, এটা একটা কার্ভ অংশের মতো একটা, যেটা স্ফেয়ারের মতো। সেক্ষেত্রে দেখো যে আমার মানে ওমেগার সাথে রিলেটেড একটা হচ্ছে যে আমি এই খুব ছোট্ট একটা অ্যাঙ্গেল, অ্যাজিমুথাল অ্যাঙ্গেল চেঞ্জ ডি ফাই, অর্থাৎ এখান থেকে এতটুকু যাচ্ছে এই ডিরেকশন বরাবর, সো চেঞ্জ অফ ফাই উইল বি ডি ফাই। আর এই বরাবর যেটা অর্থাৎ থিটা বরাবর যে চেঞ্জ, যেটা অর্থাৎ এই সারফেসের যে চেঞ্জ ডি থিটা পর্যন্ত সে চেঞ্জ হচ্ছে। আমার আসলে পয়েন্ট ছিল হচ্ছে এইটা, আর এই বরাবর আমরা বলতে পারি তাহলে আমার যে লেন্থ গুলো আছে এই লেন্থ গুলো আমরা উইথ রেসপেক্ট টু থিটা এন্ড ফাই আমরা চাইলে তাহলে ডিফাইন করতে পারি। যদি ডিফাইন করি মানে আমার যেহেতু আমার এই ডিস্টেন্স হচ্ছে আর, আর আমার মানে এই বরাবর যদি আমরা আসি, এই বরাবর হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে অ্যাঙ্গেল থিটা, সো এই ডিস্টেন্সটা আমরা বলতে পারি দ্যাট উইল বি ইকুয়াল টু আর ডি থিটা। এটা আমার এই এই নর্মাল ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেলে সে ভ্যারি করতেছে। আর আমি যদি এই এক্স ওয়াই প্লেন বরাবর অ্যাজিমুথাল প্লেন বরাবর আসি, এখানে এখানে আমরা প্রথমে যেটা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে মানে এই নর্মালের সাথে যে ডিরেকশন মানে এই যে ডিস্টেন্স অফ দিস সারফেস সেটা হচ্ছে আর সাইন থিটা, যেটা এই নর্মাল ডিরেকশনের সাথে আমার এই যে এজ আছে এই এজের যদি আমি মিড পয়েন্ট বরাবর আসি, দ্যাট উইল আর সাইন থিটা। তাহলে এই আর সাইন থিটাটাই আমার কি হচ্ছে আসলে চেঞ্জ হচ্ছে ফ্রম এখান থেকে এই সারফেস থেকে এতটুকু পর্যন্ত, তাই তো? এবং চেঞ্জের অ্যাঙ্গেলটা হচ্ছে ডি ফাই। তার মানে আমার এই যে এই এজটা আছে, এই এজ বরাবর আমার যে স্কার সারফেস আছে এটার টোটাল লেন্থ হয়ে যাচ্ছে আর সাইন থিটা ডি ফাই। সো আমার এই যে সারফেস এরিয়া দিয়ে আমার এই সলিড অ্যাঙ্গেলটাকে আমরা ডিফাইন করতেছি, এই টোটাল সারফেস এরিয়াটা হয়ে যাবে তার মানে আমার এই দুইটা এজের গুণফল, দ্যাট ইজ আর থিটা সরি আর ডি থিটা আর আর সাইন থিটা ডি ফাই, এই দুইটার গুণফল। সো ডি এন কে আমরা মানে ডিফাইন করতে পারি অ্যাজ আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা হচ্ছে এই নর্মাল সারফেস এরিয়া, যে সারফেস এরিয়া দিয়ে আমার এই সাবটেন্ডেড হচ্ছে আমাদের যে রেডিয়েশনটা, সেটার টোটাল সারফেস এরিয়া হচ্ছে এইটা। সো ডি ওমেগা যদি আমরা ডিফাইন করতে চাই, ডি ওমেগা হয়ে যাবে এই ডিএন এই সারফেস এরিয়া কেটে যদি আমরা এই রেডিয়াল ডিস্টেন্স যেটা আর স্কোয়ার দিয়ে ভাগ দিই, তাহলে আমরা ডি ওমেগা পাবো। তার মানে আমার ডি ওমেগার ভ্যালুটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটাকে আমরা ভাগ দিব সোজা কথা আর স্কোয়ার দিয়ে, সো ডি ওমেগা সমান সাইন থিটা ডি থিটা ডি ফাই, এরকম একটা ভ্যালু আমরা পাচ্ছি।
এখন যদি আমরা মানে টোটাল হেমিস্ফেরিক্যাল শেপটা নিয়ে কনসিডার করি, অর্থাৎ আমরা যদি সব ডিরেকশনকে আমরা সামেশন করে নিয়ে আসতে চাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা টোটাল ইন্টেন্সিটিটা পাবো, বা টোটাল কতটুকু আমার ডিরেকশন বরাবর কভার হচ্ছে রেডিয়েশন সেটা পাচ্ছি। সেটা করতে গেলে আমার যেটা করতে হবে, আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এখানে আমার দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে থিটা আর ফাই, এবং এটার জন্য আমরা ডি ফাই এই দুইটা আমার মানে ইন্টিগ্রাল ফ্যাক্টর পাচ্ছি। সো ইন্টিগ্রেশন করতে হবে আমার কি, একটা হচ্ছে ফাই এর সাপেক্ষে, তো ফাই এর সাপেক্ষে ডি ফাই যদি আমরা ডিফাইন করি, সেটা হয়ে যাবে 0 থেকে 2 পাই পর্যন্ত। অর্থাৎ এই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলকে আমরা বলতে পারি যে এক্স ওয়াই প্লেন বরাবর যদি আসি, এই এক্স ওয়াই প্লেন বরাবর ফাই এর ভ্যালু ক্যান বি চেঞ্জড ফ্রম 0 to 2 পাই। আর থিটার ভ্যালু যদি আসি, যদি আমি একটা হেমিস্ফিয়ার বানাইতে চাই, সেক্ষেত্রে থিটার ভ্যালু উইল বি ভ্যারিড ফ্রম 0 থেকে π/2। এখানে থিটার ভ্যালু যদি এই জেড ডিরেকশন বরাবর আসি, থিটার ভ্যালু হচ্ছে 0, ওয়াই ডিরেকশন বরাবর যদি আসি, সেটা ভ্যালু হয়ে যাবে π/2। এবং π/2 দিয়ে যদি আমি কভার করি, অর্থাৎ ফাই এর ভ্যালু যখন 0 থেকে 360 ডিগ্রি করতেছি, আমি পাচ্ছি আসলে এক্স ওয়াই প্লেন বরাবর। অর্থাৎ আমরা যদি একটা হেমিস্ফিয়ারের কথা দেখি, একটা হেমিস্ফিয়ারের এই যে অংশটুকু, এইটুকু কভার হবে ফ্রম 0 থেকে 2 পাই, আর বাদ বাকি যে অংশটা, অর্থাৎ হেমিস্ফিয়ারের উপরে অংশটা কভার করার জন্য আমার লাগবে হচ্ছে 0 থেকে π/2, তাই তো? তো তার মানে আমি যদি এই ইন্টিগ্রেশনটা করি, অর্থাৎ হেমিস্ফিয়ারের জন্য ডি ওমেগাকে নিয়ে আসি, তাহলে আমি ফাইকে 0 থেকে 2 পাই, থিটাকে 0 থেকে π/2 ইন্টিগ্রেট করছি, এবং ইন্টিগ্রেশন করলে আমরা এই ধরনের একটা রেজাল্ট পাবো। দেখো এটা পাও কিনা। আর সেরকম কিছু এই জিনিসটা ঠিক আছে? আমাদের কারো কোনো রেসপন্স নাই, তার মানে কি বুঝতেছো না? স্যার সাইন কে ইন্টিগ্রেট করলে স্যার কস আসার কথা না স্যার? আমার যে বাউন্ডারি যেটা আছে সেটা দেখো, মানে আমি বাউন্ডারি দিচ্ছি হচ্ছে 0 থেকে π/2। এটা থেকে যদি সাইন থিটা ডি থিটা দিয়ে আমি ইন্টিগ্রেট করি, ঠিক আছে, সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কস থিটা আসার কথা, মানে রেজাল্টটা কি এরকম আসে কিনা দেখ। সবাই একবার ট্রাই করে দেখো এরকম কিছু আসে কিনা। সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে আসলে কস থিটাই আসার কথা, তাই তো? শুধু কি কস আসবে না মাইনাস কস আসবে, কোনটা আসবে? মাইনাস কস। মাইনাস কস আসে, তাই তো? এখন তুমি লিমিট বসা, লিমিটের ভ্যালু 0 থেকে π/2 করো, এরকম আসে? আসার কথা আসলে, মানে কজের ক্ষেত্রে থিটার ভ্যালু যদি 0 বসাও, সেটা ভ্যালু কত আসবে? 1। আর যদি তুমি π/2 বসাও, তাহলে আসবে কত? 0, তাই? 0 আচ্ছা 1 আছে, ঠিক আছে। এটাই তো আমরা তার মানে ডাবল ইন্টিগ্রেশনের সময় কোনটা আগে ইন্টিগ্রেট করব সেটা কিভাবে বলবো স্যার? তোমাকে এখানে তো বুঝতে হবে যে তুমি কোনটার সাপেক্ষে তুমি করতেছো। যেমন এখানে আমি যখন ফাই এর এগেইনস্টে করতেছি, ফাই এর লিমিট কোনটা? 0 থেকে 2 পাই। তো এটাই তোমার আগে করে নেওয়া একটা সুবিধাজনক। তুমি এটা আগে করতেছো, তারপরে থিটাটা আগে করতেছো। আলটিমেটলি তুমি যেটাই করো না কেন, আসলে রেজাল্ট কি এটাই আসার কথা, ঠিক না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা যদি এখন মানে কনসিডার করি যে ইমিশন যেটা আমার DA1 থেকে পাস করতেছে, স্যার এসআরটা কি স্টেডিয়াম ছিল? হ্যাঁ স্টেরেডিয়ান। আচ্ছা, তোমাদের মানে যেটা এই কি বলে এই ঘনকোণ যেটা ওমেগার ইউনিট জানো তো, স্টেরেডিয়ান বলছিলাম শুরুতে। জি স্যার, স্টেরেডিয়ান। সেটাই স্যার শুরুতে স্যার বলেন নাই স্যার, বাট আগে থেকে জানা ছিল স্টেরেডিয়ান হলো ঘনকোণের আচ্ছা একক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমরা যখন মানে ওমেগা বলছি, স্টেরেডিয়ান বলতেছি, এটা ইউজ করা হবে আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কনসিডার দ্য রেট অ্যাট হুইচ ইমিশন ফ্রম DA1 passes through নর্মাল যে এরিয়া যেটা DN,
the quantity may be expressed in terms of spectral radiation intensity. তো আমরা একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আসতেছি, সেটা হচ্ছে স্পেকট্রাল রেডিয়েশন ইন্টেন্সিটি। এটার সিম্বল হচ্ছে আই ফর ইন্টেন্সিটি। যেহেতু স্পেকট্রাল, তার মানে এখানে ফাংশনটা হচ্ছে ফর ল্যামডা, ফর ইচ ল্যামডা উইল গেট ডিফারেন্ট ইন্টেন্সিটি। আর ইটা বলতেছে ইমিশন, যেহেতু এখানে ইমিশন হচ্ছে ইমিশন। সো আই ল্যামডা ই এটা হচ্ছে রেট at which radiant energy is emitted at the wavelength lambda in theta phi direction per unit area of emitting surface normal to this direction per unit solid angle about this direction and per unit wavelength interval d lambda about lambda. অনেক কিছু আছে, মানে যদি মনে রাখতে চাও মানে সাবধানে মনে রাখার ব্যাপার আছে। মানে এটা হচ্ছে মানে এখানে ওয়েভলেন্থের সাপেক্ষে আমরা ডিফাইন করতেছি, ডিরেকশনকে স্পেসিফাই করা হচ্ছে, পার ইউনিট এরিয়া অফ ইমিটিং সারফেস এই এরিয়াটা হচ্ছে এই ডিএন, যে নর্মাল ডিরেকশন যে বরাবর আমার ডিরেকশনটা হচ্ছে সেটা, আর পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, এবং এই সলিড অ্যাঙ্গেলটা এই যে ডিরেকশন আছে তার অ্যাডজাসেন্ট যে ডিরেকশন আছে তার সাথে রিলেটেড, আর পার ইউনিট ওয়েভলেন্থ ইন্টারভ্যাল ডি ল্যামডা অ্যাবাউট ল্যামডা। এই হচ্ছে আমার স্পেকট্রাল রেডিয়েশন ইন্টেন্সিটি। তো এখন যদি আমরা মানে রেডিয়েশন ইন্টেন্সিটি আর এই ইমিশনের মধ্যে যদি রিলেশনশিপ দেখি, এরিয়া ইউজ টু ডিফাইন দ্য ইন্টেন্সিটি যেটা আছে, অর্থাৎ এই DA1 থেকে আমার ইমিশন হচ্ছে এবং ডিরেকশনটা হচ্ছে আমার এই নর্মাল ডিরেকশনের সাথে সে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই বরাবর যাচ্ছে। তো তার মানে আমার বলতেছে যে আমরা যে ইন্টেন্সিটির জন্য যখন ডিফাইন করতেছি, আমরা কম্পোনেন্ট DA1 এটার পারপেন্ডিকুলার টু ডিরেকশন অফ দ্য রেডিয়েশন, সেই জিনিসটা সেটা নিয়ে আমরা কাজ করবো, অর্থাৎ যে ডিরেকশন আছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন। এখন এই যে এই থিটা বরাবর সে যাচ্ছে, তো এই সারফেস থেকে যাচ্ছে, তাই তো? যখন আমরা মানে মানে এটাকে মানে কি বলবো অবজারভারের দৃষ্টিতে দেখবো, তখন দেখবো যে সারফেস এরিয়াটা সেটা আসলে প্রজেক্টেড সারফেস এরিয়া। অর্থাৎ দেখো, আমরা যদি এই বরাবর আমরা তাকাই, এই বরাবর এই ডিরেকশনটা কোনটা, জাস্ট এই ডিরেকশনের রিভার্স ডিরেকশন, তাই তো? এদিক থেকে যদি আমরা অবজার্ভ করি, তাহলে যেটা হচ্ছে যে প্রজেক্টেড যে এরিয়া যেটা হবে, প্রজেক্টেড এরিয়ার মানে ম্যাগনিচিউডটা হয়ে যাবে এই যে DA1 এটার cos থিটা। বলা হচ্ছে ইন এফেক্ট ইট ইজ হাউ DA1 would appear to an observer situated on DAN। অর্থাৎ এই নর্মাল ডিরেকশন বরাবর যদি আমি এখান থেকে যদি কেউ অবজার্ভ করে, আমি সারফেস এরিয়া আমরা আমাদের কাছে আসবে এই সারফেস এরিয়া বরাবর আমার রেডিয়েশনটা আসবে। অর্থাৎ রেডিয়েশনটা আসলে আমার বের হচ্ছে এখান থেকে, কিন্তু আমরা আমাদের চোখে ধরা পড়বে এই সারফেস এরিয়াটুকু দিয়ে আমার রেডিয়েশন আসলে প্রপাগেট হচ্ছে। তো সেক্ষেত্রে আমার যে স্পেকট্রাল ইন্টেন্সিটি, যেটার ইউনিট বলা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার স্টেরেডিয়ান মাইক্রন, আমরা একটু আগে যেভাবে ডিফাইন করলাম সেই জিনিসটা যদি দেখো, এখানে পার ইউনিট এরিয়া আছে, ওয়েভলেন্থের কথা বলা আছে, আবার আমার এই যে সলিড অ্যাঙ্গেলের কথা বলা আছে। এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটাকে আমলে নিই, সেক্ষেত্রে আমার এটার ইউনিটটা এরকমই হবে, ওয়াট পার মিটার স্কোয়ার স্টেরেডিয়ান মাইক্রন। তো এই আই ল্যামডা ই which is function of lambda theta phi, এটাকে আমরা তখন লিখতে পারি DQ, অর্থাৎ যে হিট ফ্লাক্স, যেটা হিট ফ্লাক্স বলবো না, এটা মানে হিট ট্রান্সফার রেট, যেটা DQ স্মল অ্যামাউন্ট এরিয়ার জন্য, ডিভাইডেড বাই টোটাল এরিয়া। এই এরিয়াটা হয়ে যাচ্ছে DA1 cos থিটা, সলিড অ্যাঙ্গেল D ওমেগা, আর যে ল্যামডা ইন্টারভাল সেটা হয়ে যাচ্ছে D ল্যামডা। এটাই হচ্ছে আমার স্পেকট্রাল ইন্টেন্সিটি। এখানে এটুকু তো বোঝা গেছে মনে হয়, তাই তো? এর মধ্যে DQ বাই D ল্যামডা, এটাকে অনেক সময় আমরা DQ ল্যামডা হিসেবেও চাইলে লিখে ফেলতে পারি। এটা বলা হচ্ছে রেট অ্যাট হুইচ রেডিয়েশন অফ ওয়েভলেন্থ ল্যামডা লিভস DA1 and passes through DN, এই ফর্মে লেখা যায়। তো আমরা যেটা করতে পারি, আমরা এই যে ইকুয়েশন যেটা আছে এটাকে চাইলে আমরা রিঅ্যারেঞ্জ করে ফেলতে পারি। তো রিঅ্যারেঞ্জ যদি করি, আমার DQ ল্যামডা হয়ে যাচ্ছে I ল্যামডা ই ইন্টু DA1 cos থিটা D ওমেগা, এই ফর্মে আমরা লিখতে পারি। DQ ল্যামডা বা D ল্যামডা আমরা নিয়ে আসলাম, এবং DQ ল্যামডার ইউনিট হচ্ছে ওয়াট পার মাইক্রন।
তো এই ইকুয়েশনটাকে যদি আমরা বলি যে এটাকে যদি আমরা এক্সপ্রেস করি পার ইউনিট এরিয়া অফ ইমিটিং সারফেস, এবং আমরা যদি ওমেগার ভ্যালুটাকে এখানে সাবস্টিটিউট করে দিই, সেক্ষেত্রে যেটা হবে যে DA1 cos থিটা এই সরি মানে যে এরিয়া দিয়ে আমার ইমিট করতেছে সারফেস এরিয়া হচ্ছে DA1, তো DA1 দিয়ে আমরা ভাগ দিব, ইমিটিং সারফেস DA1 এটাকে আমরা কনসিডার করতেছি পার ইউনিট এরিয়া অফ ইমিটিং সারফেস। সেক্ষেত্রে আমার এই ডি ওমেগাটা ভাগ চলে যাচ্ছে, আর যেটা হচ্ছে ডি ওমেগাকে আমরা রিপ্লেস করতে পারি, ডি ওমেগার ভ্যালু আমরা জানি কত, সাইন থিটা ডি থিটা ডি ফাই। তো এই টার্মটা যদি আমরা এখানে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার এই যে ফ্লাক্স যেটা রেডিয়েশন ফ্লাক্স, স্পেকট্রাল রেডিয়েশন ফ্লাক্স যেটা, যেহেতু এটা ল্যামডার সাথে রিলেটেড, ই কিউ প্রাইম ল্যামডা হয়ে যাবে আই ল্যামডা ই কস থিটা সাইন থিটা ডি থিটা ডি ফাই। অনেকগুলো ভ্যারিয়েবল এখানে চলে আসতেছে। আর যদি আমরা এখন ডিফাইন করতে চাই স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার, যেটা আমরা বলতেছি ই ল্যামডা, ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার মাইক্রন। এটা হচ্ছে rate at which radiation of wavelength lambda is emitted in all direction from a surface per unit wavelength. Wavelength intervalটা কত? d lambda about lambda and per unit surface area. এই হচ্ছে আমার স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার এটা ডেফিনেশন। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাদের এই যে ডিরেকশন যেটা আছে, এই যখন আমরা ইন্টেন্সিটির কথা বলতেছিলাম স্পেকট্রাল ইন্টেন্সিটি, তখন আমরা আসলে ডিরেকশন ধরতেছিলাম মাত্র একটা ডিরেকশন, থিটা এবং ফাই দিয়ে যেটা ডিফাইন করা। যদি হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার হয়, সেক্ষেত্রে এই ইন্টেন্সিটিটা সবগুলো ডিরেকশনকে আমি যদি সামেশন করি সেটাই আমরা পাবো। তার মানে আমাকে যেটা করতে হবে, এই যে এক্সপ্রেশন যেটা আছে, এই এক্সপ্রেশনটাকে আমার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে উইথ রেসপেক্ট টু থিটা এন্ড ফাই। তো থিটা এন্ড ফাই লিমিট হয়ে গেছে হচ্ছে থিটার জন্য 0 থেকে পাইতে পাই বাই 2, ফাইয়ের জন্য 0 to 2 পাই। এটা যদি করি সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো, ই ল্যামডা which is a function of lambda, that means স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার, এই জিনিসটা আমরা পাবো। তো তার মানে এইটাই হইতেছে আমার ফাংশন। তো এখানে যে জিনিসটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে, আমরা যখন ই ল্যামডা ক্যালকুলেট করি ফ্লাস্ক, এটা আসলে একটা অ্যাকচুয়াল সারফেস এরিয়া নিয়ে আমরা কাজ করি। একটা অ্যাকচুয়াল সারফেস এরিয়া থেকে আমার ফ্লাক্সটা বের হয়ে যাচ্ছে। কিন্তু যখন ইন্টেন্সিটি আমরা কাজ করি, যেটা স্পেকট্রাল ইন্টেন্সিটি, একটু আগে যেটা দেখে আসলাম, সেটা আসলে আমরা একটা প্রজেক্টেড এরিয়া নিয়ে বলি। অর্থাৎ এই DA1 এই সারফেস থেকে আমার আসলে কি হচ্ছে, এই টোটাল ইমিসিভ পাওয়ার যে ফ্লাক্সটা আছে সেটা ইমিশন হচ্ছে। কিন্তু যখন ইন্টেন্সিটির কথা বলি, ইন্টেন্সিটিটা আসলে আমরা যখন ক্যালকুলেট করি, ইন্টেন্সিটি ক্যালকুলেট করতেছি এই সারফেসের প্রজেক্টেড এরিয়াতে আমরা কাজ করতেছি। আচ্ছা, এবং এই কারণে দেখবা যে cos থিটা টার্মটা তোমার এই ই ল্যামডার সাথে চলে আসতেছে। আর যে টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার যেটা ই, এটা বলা হচ্ছে রেট অ্যাট হুইচ রেডিয়েশন ইজ ইমিটেড পার ইউনিট এরিয়া অ্যাট অল পসিবল ওয়েভলেন্থস এন্ড ইন অল পসিবল ডিরেকশন। ই ল্যামডা যখন করতেছি তখন আসলে আমরা সবগুলো ডিরেকশন কভার করতেছি, কিন্তু যখন আমি মানে টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ারে যাব, একটু আগে আমরা বললাম স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার, এটা একটা পার্টিকুলার ল্যামডার ভ্যালুর জন্য। যখন আমরা সবগুলো ল্যামডাকে কনসিডার করব, তখন আমরা সেটাকে আর স্পেকট্রাল না বলে বলতেছি টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার। সেটার জন্য আমার যেটা করতে হচ্ছে, এই ল্যামডা সবগুলো ভ্যালু অর্থাৎ ই ল্যামডাকে আমরা ইন্ডিকেট করতেছি ফ্রম ল্যামডা ভ্যালু 0 to ইনফিনিটি। তো সেক্ষেত্রে আমার টোটাল যে মানে টোটাল ইমিশন যেটা টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার, সেটার জন্য আমার ইন্টিগ্রেশন করতে হচ্ছে 3 বার। একটা হচ্ছে থিটার সাপেক্ষে, একবার ফাইয়ের সাপেক্ষে, একবার ল্যামডার সাপেক্ষে। বোঝা গেল? জি স্যার। আজকে আপাতত এখানে রাখি। তোমাদের চ্যাট বক্সটা আমি ওপেন করছি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই।
স্যার আমাদের হিটের উপর নেক্সট উইকে একটা সিটি দিলে ভালো হতো স্যার। নিতে পারি। তোমাদের তাহলে সিলেবাস কোনটা দিবা? তোমাদের পড়াইছি না যে তোমার কি বলে এটাকে, তোমরা চাইলে চ্যাপ্টার 4 এর উপর দিতে পারো। চ্যাপ্টার 4 এর যে ইকুয়েশন গুলো আছে আমাদের যে মানে 2 ডাইমেনশনাল যে হিট ট্রান্সফার পড়াইছিলাম, ওখানে তো তোমাদের ইকুয়েশন ডিরাইভ করার ব্যাপার আছে বিভিন্ন নোডে, তাই তো? জি স্যার। তোমরা চাইলে চ্যাপ্টার 4 এর উপর দিতে পারো। আমি ধরো ছোটখাটো এরকম একটা পরীক্ষা নেবো যেখানে ইকুয়েশন তোমাদের লিখতে দেবো পার্টিকুলার নোডের জন্য। স্যার নেক্সট উইকে দিতে যাচ্ছ, তাই তো? জি স্যার। আমাকে তাহলে তোমার এই সপ্তাহের মধ্যে আবার কনফার্ম করবো কবে দিব পরীক্ষা, ওই অনুযায়ী আমি ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।